গল্পের শুরু হয় এক মেয়েকে দিয়ে যে খুব ভয় পাচ্ছিল, যে তার বোনের কণ্ঠ শুনছিল পাশের ঘর থেকে। বোন সাহায্যের জন্য ডাকছিল। মেয়েটি ভয় পেয়ে দরজার ছিদ্র দিয়ে তাকায় আর দেখে তার মা তার বোনকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করছে। হঠাৎ মা ঘুরে তাকায় সেই দরজার ছিদ্রের দিকে। মেয়েটি আতঙ্কে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই দরজায় টোকা পড়ে। তার মা বাইরে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে মেয়েটি আবার ছিদ্র দিয়ে তাকায় আর সঙ্গে সঙ্গে তার মা দরজার সামনে এসে তাকে চমকে দেয়। মেয়েটি আতঙ্কে বিছানার নিচে লুকিয়ে পড়ে এবং নিজেকে বোঝাতে থাকে যে ওটা তার মা নয়। তারপর শুনে তার মা ধীরে ধীরে একটি ঘুম পাড়ানি গান গাইছে। অন্যদিকে সেই নারীর স্বামী আহত অবস্থায় পুলিশে ফোন করে বাঁচানোর অনুরোধ করছিল। ঠিক তখনই পজেসড অবস্থায় থাকা স্ত্রী পেছন থেকে এসে নিজের স্বামীকে হত্যা করে। বাবার চিৎকার শুনে ভয়ে লিয়া চুপি চুপি দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে আবার মায়ের ঘুম পাড়ানি গান শুনতে পায় আর দেখে মা তার পেছনেই দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে পুলিশ বাইরে পৌঁছে যায়। লিয়া কান্না করতে করতে দৌড়ে বাইরে বেরিয়ে আসে সাহায্যের জন্য, কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে টেনে আবার ঘরের ভেতরে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভির কাহিনী, যার নাম হলো উতুসান ইবলিস। তাই বাকি গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের আড়ালে। এরপর কাহিনী এগিয়ে যায় এক মানসিক হাসপাতালে, যেখানে ডাক্তার অলিভিয়া কাজ করে। আজ সেখানে দুজন নতুন রোগী এসেছে, একজন জামাল, আরেকজনকে পুলিশ নিয়ে এসেছে। অলিভিয়া প্রথমে জামালকে দেখতে বলে। জামাল ভেতরে এসে অদ্ভুতভাবে ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে অস্বাভাবিক ফিসফিস শুনতে পায় এবং ক্রমাগত অস্থির হয়ে ওঠে। অলিভিয়া জামালকে জিজ্ঞাসা করে সে কেমন অনুভব করছে, কিন্তু জামাল অস্বাভাবিকভাবে কান চুলকাতে থাকে, যেন কেউ তাকে বিরক্ত করছে। আসলে ওই মেয়েটি তার কানে ফিসফিস করছে। হঠাৎ সে চিৎকার শুরু করে বলে সে তার মায়ের খুনি নয়, সে নির্দোষ। অলিভিয়া তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জামাল ক্রমাগত চিৎকার করতে থাকে। বাইরে বসে থাকা মেয়েটি আরও জোরে ফিসফিস করে কিছু বলছিল, আর তার প্রভাব সরাসরি জামালের উপর পড়ছিল। তার মানে ওই মেয়েটির ভেতরে থাকা শয়তান জামালকে দিয়ে এসব করাচ্ছিল। অলিভিয়া বুঝতে পারে কিছু অস্বাভাবিক হচ্ছে, তাই নার্স ইউনিকে বলে জামালকে অন্যত্র নিয়ে গিয়ে শান্ত করতে। যাওয়ার সময়ও জামাল চিৎকার করে বলে ওঠে আমি আমার মায়ের খুনি নই, আর মেয়েটি তখন ভৌতিক হাসি হেসে যাচ্ছে। এরপর পুলিশ অফিসার র্যান্ডি অলিভিয়ার হাতে মেয়েটির কেস তুলে দেয়। মেয়েটির নাম চান্তিকা। 3 দিন আগে সে নিজের পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল। পুলিশের ধারণা তাদের টিমের তদন্ত অনুযায়ী চান্তিকার মানসিক সমস্যা আছে বলে মনে হচ্ছে, তাই তারা তাকে এখানে এনেছে যেন বোঝা যায় এটা মানসিক সমস্যার কারণে কিনা নাকি অন্য কিছু। অলিভিয়া চান্তিকার সঙ্গে কথা বলতে শুরু করে, নিজের পরিচয় দেয়, কিন্তু চান্তিকা কোনো উত্তর দেয় না, শুধু অলিভিয়ার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ সেই একই ঘুম পাড়ানি গান গাওয়া শুরু করে। অলিভিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এই গানটা কেন গাইছে, কাউকে মনে পড়ছে কি? অলিভিয়া আবার জিজ্ঞাসা করে তোমার সন্তানদের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ছিল? এই সময় চান্তিকা অলিভিয়ার প্রশ্নগুলোই ভয়ঙ্কর কণ্ঠে বারবার পুনরাবৃত্তি করতে থাকে। তারপর হঠাৎ পাগলের মতো পা ঠুকতে থাকে মাটিতে। অলিভিয়া বাইরে বেরিয়ে গার্ডকে বলে চান্তিকার উপর নজর রাখতে। বাইরে এসে অফিসার র্যান্ডিকে জানায় যে সে এই কেসে সাহায্য করতে পারবে না। র্যান্ডি বলে এখনো কয়েক মিনিটও হয়নি, তুমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ? অলিভিয়া জানায় চান্তিকার মধ্যে আক্রমণাত্মক আচরণের লক্ষণ দেখা যাচ্ছে। চান্তিকা অভিনয় করছে না। অলিভিয়া আরও জানায় সে চান্তিকাকে আরও বিস্তারিত মূল্যায়নের জন্য অন্য এক বিশেষজ্ঞের কাছে রেফার করবে। র্যান্ডি যাওয়ার আগে চান্তিকার ফাইল অলিভিয়াকে দেয়, যেখানে পুরো পরিবারের তথ্য ছিল, এবং অনুরোধ করে যেন সে এগুলো পড়ে। রাতে অলিভিয়া সেই ফাইলগুলো দেখতে গিয়ে চান্তিকার পরিবারের ছবি খুঁজে পায়, আর সেগুলো দেখে অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করে। ড্রিঙ্ক করার জন্য সে ফ্রিজ থেকে বোতল নিয়ে যায়, আর ঠিক তার পিছনে রান্নাঘরের কাউন্টারের উপর অদ্ভুতভাবে বসে থাকে চান্তিকা। পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এরপর অলিভিয়া যখন ময়লার ব্যাগ ফেলতে যায়, সে লক্ষ্য করে একটা শব্দ আসছে লিফটের দিক থেকে। অলিভিয়া সেখানে গিয়ে দেখে, কিন্তু লিফটে কেউ নেই। বাড়ি ফিরে অলিভিয়া শুনতে পায় তার ছেলের কণ্ঠ
মা দরজা খোলো। কিন্তু এটা আসলে শয়তানের ফাঁদ। কারণ ঘুরে তাকাতেই সে দেখে সেখানে বসে আছে চান্তিকা। আর সে খুবই ভয়ানক রূপে ছিল, মুখে অস্বাভাবিক এক হাসি আর হাতে অলিভিয়ার ওয়াইনের গ্লাস। সে আবার সেই একই প্রশ্ন করে, তোমার সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? অলিভিয়া ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু চান্তিকা গ্লাসটি ছুঁড়ে মারে। ঠিক সেই মুহূর্তে অলিভিয়ার ঘুম ভেঙে যায়। সবটাই ছিল এক দুঃস্বপ্ন। পরের দিন আমরা দেখি অলিভিয়ার এক পুরনো রোগী জেন তার সঙ্গে দেখা করতে আসে। সে কাউন্সিলিংয়ের জন্য এসেছিল এবং সে এখন প্রায় পুরোপুরি সুস্থ। তাকে দেখে অলিভিয়া খুব খুশি হয়। আমরা দেখতে পাই নার্স ইউনি যখন জেনকে ফেরত নিয়ে যাচ্ছিল তখন আরেকজন নার্স এসে ইউনিকে ডেকে নেয় কিছু দেখানোর জন্য। তাই ইউনি জেনকে কিছুক্ষণের জন্য চান্তিকার ঘরের বাইরে রেখেই চলে যায়। ঠিক তখনই চান্তিকা দরজার কাছে এসে বলে ওঠে, খুব শিগগিরই তুমি মারা যাবে। তারপর সে একদম জেনের কানের কাছে গিয়ে একই কথা বলে। জেন খুব ভয় পেয়ে যায়, কিন্তু দেখে চান্তিকা তার সামনেই দাঁড়িয়ে আছে। সে হামাগুড়ি দিয়ে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু মুহূর্তেই চান্তিকার সেই ঘরের ভেতরে উপস্থিত হয় এবং এতে সে আরও বেশি ভয় পেয়ে যায় আর জেনের চিৎকারে পুরো করিডোর কেঁপে ওঠে। এরপর হাসপাতালে প্রধান অলিভিয়ার সঙ্গে দেখা করে, কারণ জেনকে আবার ভর্তি করতে রয়েছে। তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যদিও তার রিলিজ পাওয়ার কথা ছিল। সিনিয়র ডাক্তার মনে করেন অলিভিয়া হয়তো ভুল ডায়াগনোসিস করেছে, কিন্তু অলিভিয়া দৃঢ়ভাবে জানায় জেন সম্পূর্ণ সুস্থ ছিল। অলিভিয়া হাসপাতালের অন্যতম সেরা বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও সিনিয়র ডাক্তার তাকে সতর্ক করে বলেন, অল্প কিছুদিনের মধ্যেই তুমি একটা পদবি পাবে, এখন থেকে তোমাকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, নিজেকে সংশোধনের তোমার সামনে এখন একটাই সুযোগ আছে, চান্তিকার কেসটি সঠিকভাবে পরিচালনা করো। এরপর হাসপাতালের বাইরে অফিসার র্যান্ডির সাথে অলিভিয়ার দেখা হয়। অলিভিয়া তখন চান্তিকা সম্পর্কে তার কাছে জানতে চায়, তাই র্যান্ডি তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। র্যান্ডি বহুদিন ধরে এই কেসে কাজ করছে। চান্তিকার আগেও এমন অনেক ভিকটিম ছিল যাদের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে। র্যান্ডির ধারণা চান্তিকার সাথে যা ঘটছে এর পেছনে কোনো অদ্ভুত কারণ আছে, যেমন আগের কেসগুলোতেও ছিল, কিন্তু আসল কারণটা কি সেটা এখনও অজানা। র্যান্ডি বলে, চান্তিকা আসলে একটা ভিকটিম। তার স্বামী আর সন্তানদের সে নিজেই হত্যা করেছে, কিন্তু হয়তো তার ইচ্ছায় নয়। র্যান্ডি বলে, তুমি চান্তিকার প্রতিটি কথা, অঙ্গভঙ্গি, চোখের দৃষ্টি ভালোভাবে পর্যবেক্ষণ করো, কারণ এই সূত্র থেকে আমরা বুঝতে পারবো সে আসলে কেন এমন করছিল। আমাদের জানতে হবে এটা কি সত্যি মানসিক অসুস্থতা নাকি অন্য কিছু। অলিভিয়া তাকে থামিয়ে হেসে বলে, তুমি কি বলতে চাও এখানে কোনো ভূত প্রেতের প্রভাব আছে? আমি একজন সাইকিয়াট্রিস্ট, জ্যোতিষী নই। ভূত বলে কিছু নেই। র্যান্ডি শান্তভাবে বলে, তাহলে বের করো আসলে ওর সমস্যা কি। অলিভিয়া সম্মত হয়, তবে সতর্ক করে দিয়ে বলে, আমার কাজের সময় আমি তোমার কোনো হস্তক্ষেপ চাই না। র্যান্ডি রাজি হয়। এরপর অলিভিয়া আবার চান্তিকার সঙ্গে কথা বলতে যায়, চেষ্টা করে জানতে তার পরিবারে কি হয়েছিল। কিন্তু হঠাৎ তখন চান্তিকা তার জিভ বের করে। একদম শয়তানের মতো দেখতে লাগছিল। তারপর নিজের দাঁতের ফাঁকে জিভ চেপে কামড়ে দেয়। রক্ত ঝরে পড়ে মাটিতে, আর সে নিজের পায়ের সাহায্যে সেই রক্ত দিয়ে একটি অদ্ভুত চিহ্ন আঁকে। এমন দৃশ্য দেখে অলিভিয়া তাড়াতাড়ি নার্সকে বলে চান্তিকাকে নিয়ে যেতে। তারপর র্যান্ডিকে জানায় যে চান্তিকা পায়ের রক্ত দিয়ে এক রহস্যময় চিহ্ন এঁকেছে, যার মানে সে জানে না, কিন্তু হয়তো এই চিহ্নটাই তার অবস্থার রহস্য উন্মোচন করতে পারবে। বিদায় নেওয়ার আগে র্যান্ডি অলিভিয়াকে একটি ভয়েস রেকর্ড দেয়। সে বলে, আমি ওর ঘরে আর অবজারভেশন রুমে এই রেকর্ডার বসিয়েছিলাম নিরাপত্তার জন্য। পরে শান্ত হয়ে এগুলো শুনতে পারো, হয়তো শুনে কিছু সূত্র পাবে। রাতে র্যান্ডি সেই চিহ্ন নিয়ে গবেষণা শুরু করে। তার দেয়ালে ঝোলানো থাকে সেই সব পরিবারের ছবি যারা একইভাবে মারা গেছে। এরপর সে চান্তিকার এক ভিডিও খুঁজে পায়, আর সেখানে দেখে চান্তিকা হাঁটছে এক অদ্ভুত ভঙ্গিতে, একদম সেই চিহ্নের আকৃতির মতো। র্যান্ডি ভিডিওটা অলিভিয়াকে পাঠায় এবং বলে, চান্তিকার হাঁটার ভঙ্গি ভালো করে দেখো। অলিভিয়া মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে। চান্তিকা প্রথমে ধীরে ধীরে হাঁটছে, হঠাৎ ক্যামেরার একদম কাছে এসে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসে। অলিভিয়া আতঙ্কে ল্যাপটপ বন্ধ করে ফেলে এবং নিজের ঘরে চলে যায়। কিন্তু কয়েক মুহূর্ত পরে এসেই শুনতে পায় তার এবং চান্তিকার কথোপকথনের রেকর্ডিং কোথায় যেন নিজে থেকে প্লে হয়ে গেছে। পুরো ঘরে প্রতিধ্বনি হচ্ছে সেই ভয়ানক কণ্ঠ, যেখানে চান্তিকা বলছিল, তোমার সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক কেমন। অলিভিয়া ঘর থেকে বেরিয়ে এসে দেখে ভয়েস রেকর্ডারটি নিজে থেকেই চালু হয়ে গেছে। হঠাৎ সেটি থেকে একটি ঘুমপাড়ানি গান বাজতে শুরু করে।
চান্তিকার সেই একই ভয়ানক সুর। ভয়ে আতঙ্কিত হয়ে অলিভিয়া রেকর্ডারটি দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সেই গান আবার বাজতে শুরু করে। এদিকে রাতে হাসপাতালের নার্স ইউনি প্রতিটি রোগীকে ঘুরে দেখছিল যে সবাই ঘুমাচ্ছে কিনা, কিন্তু চান্তিকার ঘর থেকে ভেসে আসে সেই একই ঘুম পাড়ানি গান। চান্তিকা আস্তে আস্তে বলে, আমাকে বাঁচাও, দরজা খোলো। ইউনি হাসতে হাসতে বলে, ঠিক আছে, এখন ঘুমাও, বলেই ঘুরে চলে যেতে যায়। কিন্তু তখনই হঠাৎ চান্তিকার রেগে উঠে বলে, দরজা খোলো। কিন্তু তখনই হাসপাতালের লাইট জ্বলতে নিভতে শুরু করে, আর ইউনি ঘুরে দাঁড়াতেই দেখে চান্তিকা তার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার করে ইউনি করিডোর দিয়ে দৌড়াতে থাকে। চান্তিকা পেছন থেকে তাকে তাড়া করে। ইউনি হোঁচট খেয়ে পড়ে যায়। কাঁদতে কাঁদতে সে সাহায্য চায়, আর ঠিক তখনই এক ভয়ঙ্কর চিৎকারে পুরো করিডোর কেঁপে ওঠে। পরের দিন সকালে অলিভিয়া তখনও ঘুমিয়েছিল। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, যেটা শুনে অলিভিয়া বলে, আমি এখনই আসছি। প্রস্তুতি নিতে নিতে তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা ভয়েস রেকর্ডারের দিকে। সে সেটি তুলে চালু করে আর অবাক হয়ে শুনতে পায় সেখানে পাচ্ছে গত রাতের চান্তিকা ও ইউনির কথোপকথন। এটা কিভাবে সম্ভব? এরপর হাসপাতালে পৌঁছে অলিভিয়া সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে র্যান্ডিকে জানায় গত রাতের ঘটনাগুলো কোনোভাবে এই রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে, যদিও সেটা কোনোভাবেই সম্ভব নয়। অলিভিয়া এই রেকর্ডিংটি অফিসার র্যান্ডিকে শোনায়। র্যান্ডির ধারণা এইসব কিছুই চান্তিকাকে ঘিরেই ঘটছে, কারণ যতজন মানুষ চান্তিকার সংস্পর্শে এসেছে সবাই অদ্ভুতভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। তার মনে হচ্ছিল হয়তো এটা কোনো কালো জাদুর প্রভাব। কিন্তু অলিভিয়া এই ধারণায় বিশ্বাস করে না। র্যান্ডি তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার মতে এটা কিভাবে সম্ভব? রেকর্ডিং তো নিজে নিজে চালু হয়নি। অলিভিয়া যুক্তি দেয়, যদি সত্যি চান্তিকার সংস্পর্শে আসা সবাই প্রভাবিত হয়ে থাকে, তাহলে আমরা কেন এখনো আক্রান্ত হইনি? র্যান্ডি উত্তর দেয়, এমনও তো হতে পারে আমাদের সামনে এর থেকেও বড় বিপদ আছে। এদিকে র্যান্ডি সেই সিম্বল সম্পর্কে তথ্য জোগাড় করে। জানা যায় এই একই সিম্বল আগে সব খুনের জায়গায়ও পাওয়া গিয়েছিল, যেখানে প্রতিটি সন্দেহভাজন নিজেকেই হত্যা করেছিল। তাই তাদের কারো কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। র্যান্ডির মতে চান্তিকার এক্সোসিজম করানো উচিত, কিন্তু অলিভিয়া বলে চান্তিকাকে যেখানেই নিয়ে যাওয়া হোক তার অবস্থা বদলাবে না। তখনই হাসপাতালের প্রধান এসে বলে, চান্তিকার কেস যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, কারণ এখন পুরো হাসপাতালের কর্মীরাই মানসিকভাবে প্রভাবিত হচ্ছে। এরপর তারা চান্তিকার সঙ্গে আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। অলিভিয়া বলে র্যান্ডিকে তার হাত পা খুলে দাও, আমি চাই সে স্বস্তিতে কথা বলুক। র্যান্ডি হাত খুলে দেয়। এরপর অলিভিয়ার নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি এখন কেমন অনুভব করছো চান্তিকা? চান্তিকা অদ্ভুত হাসি হেসে উঠে দাঁড়ায় আর বলে, তুমি বলতে চাও সব ঘটনার পর আমি কেমন আছি? অলিভিয়া শান্তভাবে জিজ্ঞাসা করে, আসলে কি ঘটেছিল? চান্তিকা হেসে বলে, চলো সরাসরি মূল কথায় আসি। তুমি জানতে চাও কেন আমি আমার পুরো পরিবারকে হত্যা করছি, তাই তো? সে হঠাৎ বলে ওঠে, আমার কাছ থেকে দূরে থাকো। তারপর পাগলের মতো হাসতে থাকে আর র্যান্ডিকে উস্কিয়ে বলে, গুলি করো, ওকে গুলি করো। অলিভিয়া তখন চান্তিকার স্বামী ও মেয়ের মৃতদেহের ছবি দেখায় আর জিজ্ঞাসা করে, তুমি কি এগুলো জেনে শুনে করেছিলে? চান্তিকা ধীরে ধীরে বলে, হয়তো তোমাকেই বলা উচিত এই ছবিতে আসলে কি ঘটেছিল। অলিভিয়া ছবির দিকে তাকায় আর সে দেখে ছবির মুখ বদলে গেছে। সেখানে এখন তার নিজের স্বামী আর মেয়ের মৃতদেহ। অলিভিয়া ভয় এবং রাগে ফেটে পড়ে। চান্তিকার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চড় মারে। চান্তিকা পাগলের মতো হেসে বলে, মারো মারো আমাকে, আমরা দুজন তো একই রকম। এই কথা বলে সে অলিভিয়ার হাত চেটে দেয়। এমন ভয়ানক অবস্থা দেখে র্যান্ডি অলিভিয়াকে টেনে বাইরে নিয়ে আসে আর তখন হাসপাতালের স্টাফরা চান্তিকাকে শক্ত করে আটকে ধরে। এরপর র্যান্ডি এবং অলিভিয়া চান্তিকার বাড়িতে গিয়ে অনুসন্ধান শুরু করে। সেখানে তারা পায় চান্তিকার ডায়েরি, যেখানে তার সব স্মৃতি লেখা ছিল। পড়তে পড়তে অলিভিয়া বুঝতে পারে চান্তিকার তার সন্তানদের ভীষণ ভালোবাসত। এসব পড়ে অলিভিয়া নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়ে। ঠিক তখনই সে শুনে তার মেয়ের কণ্ঠ ঘরের ভেতর থেকে তাকে ডাকছে। সে দেখে তার স্বামীর মৃতদেহ পড়ে আছে আর পরক্ষণে সে যেন সেই মুহূর্তেই ফিরে যায় যখন তার নিজের মেয়ে মারা যাচ্ছিল। সে মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ানি গান গাইছিল। এই বিভ্রম থেকে র্যান্ডি তাকে টেনে তোলে। বন্ধুরা, এখানেই প্রকাশ পায় অলিভিয়ার গভীর দুঃখের কারণ। এই ঘটনা তাকে ডিপ্রেশনে ডুবিয়ে দিয়েছিল। আসলে অলিভিয়ার পুরো পরিবারকে এক মানসিক রোগী হত্যা করেছিল। পরের দিন র্যান্ডি ও অলিভিয়া চান্তিকার ট্রান্সফার নিয়ে আলোচনা করে, কিন্তু অলিভিয়ার বিশ্বাস
চান্তিকাকে এখনও বাঁচানো সম্ভব, কারণ পুরনো ক্ষত ভালো স্মৃতির মাধ্যমে সারানো যায়। এখানে প্রকাশ পায় এক চমকপ্রদ সত্য। অলিভিয়ার পরিবারকে যে হত্যা করেছিল সে আর কেউ নয়, তার স্বামীর ভাই রাকা। কারণ রাকা অলিভিয়াকে পছন্দ করত না, সে মনে করত অলিভিয়া পরিবারের বদলে নিজের ক্যারিয়ারে বেশি মন দেয়। এই কথাগুলো বলতে বলতে অলিভিয়া ভেঙে পড়ে। অলিভিয়া জোর দিয়ে বলে, আমার কাছে চান্তিকাকে সাহায্য করার একটি নির্দিষ্ট উপায় আছে। সুন্দর স্মৃতিগুলো মানুষকে সুস্থ করতে পারে। একটি ছবি, ভিডিও বা যে কোনো জিনিস যা সুখী স্মৃতি বহন করে, এটা হলো মানসিক চিকিৎসার সবচেয়ে বড় শক্তি। আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই স্মৃতিগুলোর জন্যই আবার উঠতে পেরেছি। অলিভিয়া অনুরোধ করে বলে, আমাকে চান্তিকার সঙ্গে আরেকটি সেশন করার সুযোগ দাও। র্যান্ডি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আমরা ওকে কোন স্মৃতি মনে করিয়ে দেব? রাতে অলিভিয়া আবার চান্তিকার সঙ্গে কথা বলে। সে চান্তিকাকে তার সন্তানদের কথা মনে করিয়ে দেয়, যে সুন্দর সময়গুলো সে তাদের সঙ্গে কাটিয়েছিল। অলিভিয়া বলে, মা হওয়া কত সুন্দর অনুভূতি আমি বুঝতে পারি, কারণ আমিও আমার মেয়েকে হারিয়েছি। সে আসল চান্তিকাকে ডেকে আনে। প্রথমে কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু কিছুক্ষণ পর চান্তিকা ধীরে ধীরে নিজের হুঁশ ফিরে পায়। সে কাঁদতে থাকে এবং বলে, আমি আমার পরিবারকে মেরে ফেলেছি, আর এখন র্যান্ডি বিপদে আছে। অন্যদিকে আমরা দেখি র্যান্ডি চান্তিকার বাড়িতে গিয়ে তার ডায়েরি নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শয়তানি এক হাসি শুনতে পায়, আর দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছে অস্বাভাবিক কিছু একটা। র্যান্ডি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তখন সে শয়তান অদ্ভুত হাসি দিয়ে উত্তর দেয়, অলিভিয়া তোমার সঙ্গে আসবে। তারপর অদৃশ্য হয়ে গিয়ে চান্তিকার শরীরে আবার ফিরে আসে। এরপর সে অলিভিয়াকে দুর্বল করার জন্য সেই গান গাইতে শুরু করে, যা অলিভিয়া একসময় তার নিজের মেয়েকে শোনাত। অলিভিয়া চিৎকার করে বলে, থামো, এটা আমার গান, তোমার নয়। এরপর আমরা দেখি চান্তিকার হাতের ব্যান্ড খুলে যায়, আর সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে থাকে। এবং এখানেই প্রকাশ পায় পুরো ঘটনার ভয়ঙ্কর সত্য। অলিভিয়া জিজ্ঞাসা করে, তুমি কে? শয়তানটি গর্জন করে বলে, আমি শয়তানের দূত। অলিভিয়া আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে, আর তখন সহকর্মীরা রুমে প্রবেশ করে। দানব আত্মাটি ভয়ঙ্করভাবে প্রত্যেককে হত্যা করে, আর তাদের চিৎকার করিডোরে প্রতিধ্বনিত হয়। এদিকে র্যান্ডি সেখানে পৌঁছে যায় এবং তখনই অলিভিয়া তাকে পেছন থেকে ডাকে, কিন্তু চমকে দেখে অন্য একটি দিক থেকে অলিভিয়া তাকে ডাকছে। দুইজন দাবি করে, আমি আসল অলিভিয়া, আমাকে বিশ্বাস করো। র্যান্ডি বিভ্রান্ত হয়ে বলে, যে আসল অলিভিয়া সে জানে আমরা চান্তিকার বাড়িতে কি খুঁজে পেয়েছি। একজন বলে, আমার ডায়েরি। অন্যজন জোর দিয়ে বলে, আমি আসল অলিভিয়া। আসলে এর উত্তর দেয় সেই শয়তানি। কিন্তু র্যান্ডি অলিভিয়ার ওপর গুলি চালায় না, তাই শয়তান তাকে আহত করে ফেলে। অলিভিয়া দ্রুত র্যান্ডিকে ধরে নিয়ে যায় এবং একটি ক্যাবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়। র্যান্ডি বলে, তুমি চান্তিকার ডায়েরি শেষ পর্যন্ত পড়নি। আমি পড়েছি। সে লিখেছিল, ধীরে ধীরে সে নিজেকে হারাচ্ছে, প্রতিদিন তার চেতনা সরে যাচ্ছে, হ্যালুসিনেশন হচ্ছে, ভয় পাচ্ছে, নিজের শরীর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। শেষ পর্যন্ত সে তার মধুর স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছিল এবং ডায়েরিতে লিখছিল। এতে স্পষ্ট হয় যে চান্তিকাকে দেখার পর অলিভিয়া একই লক্ষণগুলো অনুভব করছে যা চান্তিকার ডায়েরিতে লেখা ছিল। যেখানে চান্তিকা লিখেছিল, ভয়ানক কণ্ঠগুলো আমাকে তাড়া করতে শুরু করেছে, আমি কি সত্য কি মিথ্যা এর পার্থক্য করতে পারছি না। সব শুরু হয়েছিল যখন আমি চিহ্নটি দেখেছিলাম, সেই চিহ্ন যা আমাকে শয়তানে রূপান্তরিত করেছে। এরপর র্যান্ডি অলিভিয়াকে একটি কাগজের টুকরো দেয়। অলিভিয়া প্রশ্ন করে, এটা কি? র্যান্ডি বলে, রাখো, তুমি বুঝতে পারবে। আর সতর্ক করে বলে, এই চিহ্নটি শয়তানের উপস্থিতি নির্দেশ করে। চলো, আমি চান্তিকাকে বিভ্রান্ত করি এবং তুমি পালাও। অলিভিয়া বলে, আমরা একসাথে বের হব। কিন্তু র্যান্ডি তাকে থামিয়ে বলে, না, তুমি যাও এবং সেটা শেষ করো। তারা ক্যাবিন থেকে বের হয়। শয়তানটি র্যান্ডির উপর হামলা করে ধীরে ধীরে তার বুকের উপর উঠে বসে। অলিভিয়া ভয় পেয়ে দৌড়ে করিডোর দিয়ে বের হয় এবং দরজা দ্রুত বন্ধ করে দেয়। কিছু সময়ের জন্য সে স্বস্তি অনুভব করে, কিন্তু শয়তানটি দরজার অন্য পাশে উপস্থিত হয় আর অলিভিয়াকে বলে, হ্যালো অলিভিয়া, আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই। তুমি কেমন অনুভব করছো? শয়তানটি অদ্ভুতভাবে অলিভিয়ার প্রশ্নগুলোই পুনরাবৃত্তি করে, যা অলিভিয়া চান্তিকাকে করেছিল। শয়তানটি অনবরত বলতে থাকে, মা হওয়ার অনুভূতি মনে আছে? মার্সার কথা মনে আছে?
সে তোমার অপেক্ষা করছে। এরপর অদ্ভুত সুরে গান গাইতে শুরু করে, যা অলিভিয়া একসময় তার মেয়ে মার্সার জন্য গাইত। অলিভিয়া রাগ এবং হতাশায় কাঁচি নিয়ে দরজা ভেঙে প্রবেশ করে এবং শয়তানটিকে ছুরি মারতে যায়, কিন্তু দেখতে পায় যে সে আসলে র্যান্ডিকে ছুরি মেরেছে। এগুলো ছিল সব শয়তানের ছলনা। অলিভিয়া একেবারে ভেঙে পড়ে আর অনবরত কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডক্টর নাবিলা নিজের পরিচয় দিয়ে বলছে, আমি ডাক্তার, তুমি এখানে থাকাকালীন আমি তোমার সঙ্গে থাকব, তুমি আমাকে সবকিছু বলতে পারো, আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই। বন্ধুরা, এখানে যে রোগী এসে বসেছিল সে আর কেউ নয়, সে হলো অলিভিয়া। এবার সে গান গাইতে শুরু করে, যে গান সে তার মেয়ে মার্সাকে শোনাত। নাবিলা নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমার এবং তোমার সন্তানের সম্পর্কটা কি? অলিভিয়া অনবরত গান গাইতেই থাকে। নাবিলা তার হাতের র্যান্ডি যে কাগজটা দিয়েছিল সেটা দেখতে পায়, যেখানে লেখা ছিল হসপিটালের রুম নাম্বার 505। হঠাৎ অলিভিয়া নাবিলের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, সে আসবে, সে আসবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই হসপিটাল রুম নাম্বার 505-এ, যেখানে চিকিৎসারত অবস্থায় শুয়ে আছে চান্তিকার মেয়ে লিয়া। হ্যাঁ বন্ধুরা, লিয়া এখনো জীবিত। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই দুর্দান্ত গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।